আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমার এসএসসি 26-এর ছোট ভাই বোনেরা, কি অবস্থা তোমাদের? সবাই ভালো আছো? তো তোমাদের জন্য আমরা বলছিলাম আমরা একটা সুন্দর মতো যাত্রা শুরু করব, যে নতুন বছর তোমাদের উপলক্ষে এসএসসি 26-এর সুন্দর প্রিপারেশনের জন্য আমরা আজকে একটা যথেষ্ট ভালো একটা প্রিপারেশন নিব। আমি তালিম স্যারকে একটু এদিকে ডাকে নিয়ে আসতে চাই। এদিকে চলে আসেন স্যার, কষ্ট করে আসেন না স্যার। আচ্ছা, তালিম স্যার পরে আসবে, কারণ উনিও তোমাদের কেমিস্ট্রি ক্লাস নেবেন। আমি একটা পরিচয় করে দিচ্ছি যে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের নতুন টিচার এসএসসি 26-এর জন্য। চাইলে 25-এও ক্লাস করতে পারো, যদি তোমাদের মন না চায় তোমরা নাও করতে পারো। তবে 26-এর জন্য আমরা গোছানো সুন্দর মতো একটা ক্লাস নিয়ে আসবো, যে কেমিস্ট্রির পূর্ণাঙ্গ প্রিপারেশন, পদার্থবিজ্ঞানের পূর্ণাঙ্গ প্রিপারেশন, ম্যাথের পূর্ণাঙ্গ প্রিপারেশন, তারপর তোমার হচ্ছে যে কি আরও তোমার হচ্ছে যে ওই যে ইংলিশের প্রিপারেশন। তো ইংলিশের তো আমি পড়াবো, পদার্থবিজ্ঞান তোমাদের ওয়াহিদ স্যার পড়াবেন, এবং কেমিস্ট্রি পড়াবে তোমাদের তাজিম স্যার এবং হচ্ছে যে হামিম স্যার, তারপর বায়োলজি পড়াবেন আদিল স্যার। তো সেই উপলক্ষে তোমাদেরকে হামিম স্যারকে একটু পরিচয় করে দিচ্ছি। উনি তোমাদের কেমিস্ট্রি ক্লাস নেবে। আমি হামিম স্যারকে তার বিস্তারিত পরিচয় দিয়ে ক্লাস শুরু করার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ সবাইকে। একটু দাঁড়াও। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে হামিম আবরার চৌধুরী। আমি হচ্ছে চট্টগ্রাম গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছি। সো আমি হচ্ছে কেমিস্ট্রি পড়ানোর জন্য আসছি আপনাদের জন্য। সো আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের অবস্থা। সো এই চ্যাপ্টারের নাম কি? এই চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের অবস্থা। চ্যাপ্টারের নাম্বার হচ্ছে চ্যাপ্টার 2। সো শুরু করে দিই। ঠিক আছে। সো আমি চেষ্টা করবো আপনাদের বেসিক অনুযায়ী পড়াতে, একদম গোড়া থেকে গোড়া পর্যন্ত পড়াবো আমি। সো আপনারা চাইলে এখন লেখা শুরু করে দিতে পারেন, অথবা আমি বলার পর আপনারা লিখতে পারেন। চ্যাপ্টারের নাম হচ্ছে লেখা একটু বাজে হতে পারে, আপনারা খাপ খাইয়ে নেবেন। সো প্রথমে যদি আলোচনা করি পদার্থের অবস্থা। পদার্থ মানেটা কি? আপনাদের পদার্থ মানে বুঝতে হবে, পদার্থের ভিতরে কি কি আছে সেটাও জ্ঞানে থাকতে হবে। সো আমরা পদার্থ মানে হচ্ছে যে বিভিন্ন অণু সমন্বয়ে একটা, ধরেন বিভিন্ন অণু সমন্বয়ে এই পদার্থ তৈরি হয়। আর অণুগুলো হচ্ছে বিভিন্ন পরমাণুগুলো নিয়েই ওই অণু তৈরি হয়। সো পরমাণু অণু, এগুলো আপনাদের বুঝতে হবে। অণুর পরমাণু সমন্বয়ে অণু তৈরি হয়, আবার অনেকগুলো অণু মিলিয়ে একটা পদার্থ তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি বিভিন্ন পরমাণু সমন্বয়ে অণু তৈরি হয়। এরপর আমরা বলতে পারি কি, এরপর হচ্ছে অনেকগুলো অণু সমন্বয়ে হচ্ছে যে একটি পদার্থ তৈরি হয়। সেটা যে কোনো পদার্থ হতে পারে, কঠিন, তরল, বায়বীয়, যে কোনো পদার্থ হতে পারে। তাহলে এখানে ডট ডট দিয়ে দিই, বিভিন্ন অণু সমন্বয়ে একটি পদার্থ তৈরি হয়। আচ্ছা, পদার্থের কথাটা তো কনসেপ্টটা মাথায় আসছে। তাহলে আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে এটা ব্যাখ্যা করতে পারি। ফ্লো চার্টটা বোঝা যাচ্ছে যে মানে অ্যারো দিয়ে যেটা করা হয়। ফ্লো চার্টে যদি দেখি, অসংখ্য পরমাণু, অসংখ্য বলতে বিলিয়ন ট্রিলিয়ন পরমাণু মিলে অণু তৈরি হয়। এখানে জাস্ট 10টা 15টা মিলেই অণু তৈরি হবে এমন কিছু না, অসংখ্য পরমাণু মিলে অসংখ্য অণু তৈরি হয়, যা খালি চোখে দেখা যায় না। এরপর কি হয়? যে কোনো পদার্থ তৈরি হয়। পদার্থের কনসেপ্টটা পরে আসতেছি, আগে এটা নোট ডাউন করে নাও।
সো এখন যদি পরমাণুর ইংলিশটা জানতে চাই, পরমাণুর আপাতত বর্তমানকালে সবচেয়ে ক্ষুদ্রতম পরমাণু বের হয়েছে অ্যাটম। সো আমরা পরমাণুর ইংলিশ নাম বলতে পারি অ্যাটম। দেন অণুর একটা কি ইংলিশ নাম আছে। সো আপনাদের ইংলিশ নামগুলো মনে রাখতে হবে, কারণ আপনারা যখন এইচএসসি লেভেল উঠবেন তখন আপনার এই বাংলা অথবা অনার্স লেভেল উঠলে আপনার বাংলা এগুলোর কোনো দাম থাকবে না। সো আপনাদেরকে ইংলিশটা আগে জেনে রাখতে হবে, আর এর সাথে সংজ্ঞাগুলোও জেনে রাখতে হবে। আর তাহলে অণুর ইংলিশ নামটা হচ্ছে মলিকিউল। এরপর তো এগুলা নোট ডাউন করে রাখেন, অ্যাটম আর মলিকিউল। ওকে, সো এখন পদার্থের সংজ্ঞা তো আসছে, ভালো। এবার আসি পদার্থের ধরন। পদার্থ 3 ধরনের হতে পারে। পদার্থ কয় ধরনের? 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা বায়বীয়। কঠিন পদার্থ যদি সংজ্ঞা বলতে চাই, আচ্ছা, পদার্থের অবস্থা 3 ধরনের, 3টা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে বায়বীয়। 3 ধরনের পদার্থের 3 ধরনের কি ক্যারেক্টারিস্টিক থাকে। সো আমরা এগুলা ব্যাখ্যা করবো এখন। ওকে, সো আমরা যদি একটা বদ্ধঘর চিন্তা করি অথবা বদ্ধ জায়গা চিন্তা করি, মানে একটা কঠিন পদার্থের মধ্যে অনেকগুলো অণুপরমাণু বিদ্যমান থাকে। সো আমরা দেখতে পারি, ধরেন এটা একটা বদ্ধঘর অথবা বদ্ধ জায়গা। সো এখানে অনেকগুলা অণুপরমাণু একসাথে লাগানো থাকবে। ধরেন এরকম করে দিলাম, ধরেন এগুলা এক একটা অণু অথবা পরমাণু মিলেই তো অণু গঠিত হয়, সেহেতু এগুলা এক একটা অণু। সো কঠিন পদার্থের হচ্ছে যে অণুগুলো একটার সাথে একটা জিরো ভাবে বদ্ধ থাকবে। ওকে, এরকম তোমরা এরকম দিয়ে দিবা আর কি, হয়েছে। এরপর তরল। প্রথমে আমি তোমাদেরকে জাস্ট চিত্র আকারে বোঝাতে যাচ্ছি, এরপর বৈশিষ্ট্যগুলো সিরিয়াল বাই লিখে রাখবো। তারপর বলতে পারি এখন তরল বলতে গেলে এদের আকর্ষণ ক্ষমতা, প্রতিটি অণুর মাঝখানে আকর্ষণ ক্ষমতা একটু তুলনামূলক কঠিন পদার্থ থেকে একটু কম হয়। ওকে, তো কঠিন পদার্থ থেকে কম হলে এগুলা তাহলে একটু ফাঁকা জায়গা থাকবে অবশ্যই। সো আমরা বলতে পারি এখানে একটু করে ফাঁকা জায়গা থাকবে, আর এদের আকর্ষণটা একটু কম থাকবে কঠিন পদার্থের তুলনায়। জাস্ট আমরা বলছি কঠিন পদার্থের তুলনায়, নট বায়বীয় পদার্থের তুলনায়। হালকা জায়গা খালি থাকবে, যেমন এরকম। এবার বায়বীয়তে আসি। বায়বীয় বলতে কি আগের মতো এই দুইটার তুলনায় সবচেয়ে বেশি খালি জায়গা থাকবে এখানে, আর এরা স্বতঃস্ফূর্তভাবে ছড়ানো ছিটানো থাকবে। যেমন এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে একটা কোণা। যেমন এখানে দেখো দৃঢ়ভাবে আকর্ষণ মানে একটার সাথে একটা লাগানো আছে। এরপর হচ্ছে এখানে অল্প খালি জায়গা আছে এটার তুলনায়। তেমন এরপর দেখেন বায়বীয় এখান থেকে এই দুটোটার থেকে সবচেয়ে বেশি খালি জায়গা এখানে। সো আমরা বলতে পারি কঠিন হচ্ছে যে জায়গা দখল করে। এর যদি একটা বৈশিষ্ট্যের কথা আসি, এবার বৈশিষ্ট্যের পালা যদি আসি, এর হচ্ছে নির্দিষ্ট ভর রয়েছে। এবার কঠিন পদার্থের বৈশিষ্ট্য, এর হচ্ছে নির্দিষ্ট ভর রয়েছে। আচ্ছা, আমি এখানে লাল দিয়ে দিছি, সরি। নির্দিষ্ট ভর রয়েছে, আর সেকেন্ডলি এটি হচ্ছে জায়গা দখল করে। যেমন কঠিন পদার্থ একটা জিনিস এক জায়গায় রাখলে সেখানেই স্থির থাকে, জায়গা দখল করে রাখে।
তোমরা এগুলো একটু নোট ডাউন করে রাখো, পরে কাজে আসবে। দেন এর বলতে পারি এর আয়তনও আছে, তাই না? এর ভর যেহেতু আছে, আয়তনও থাকবে। এই তো কঠিন পদার্থের এই তিনটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা, এছাড়া আরো বৈশিষ্ট্য আছে বইয়ের মধ্যে পাবা। তো আমরা মেইন জিনিসগুলো আগে পয়েন্ট আউট করে রাখতেছি। এবার যদি আসি তরল পদার্থ, তরল পদার্থে কি কি দেখা যাচ্ছে এখানে? মলিকিউলস গুলো হচ্ছে যে এই খালি জায়গা ধরে রাখছে, মানে কঠিন পদার্থের তুলনা যদি করি কঠিন পদার্থের সাথে, এর মধ্যে একটু খালি ফাঁকা জায়গা আছে, আকর্ষণ ক্ষমতা তুলনামূলক কম। সো আমরা বলতে পারি এর এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে এই নির্দিষ্ট ভর আছে, কারণ যেহেতু হ্যাঁ এখান থেকে কিন্তু ফাঁকা জায়গা আছে, বাট এই নির্দিষ্ট কিছু ভর থাকে। যেমন পানি, পানি তোমরা যে কোনো একটা পাত্রে রাখলে ওই আকার ধারণ করবে, ওকে? সো ভর আছে বলেই তো আকার ধারণ করতেছে। আর এখন যেটা বললাম, জিনিসটা যে কোনো একটা পাত্রে রাখলে ওই অনুযায়ী জায়গা দখল করে রাখে অথবা আকার নির্ধারণ করে ফেলে। সো এগুলো মাথায় রাখবা, এটাও জায়গা দখল করে। আর এদেরও নির্দিষ্ট কিছু আয়তন বিদ্যমান রয়েছে। অধ্যায় 5-এ এই ধরনের পানি নিয়ে অধ্যায় 5-এ এত বিস্তারিত আলোচনা আছে কি তোমরা আমরা আমাদের সময় এই অধ্যায় 5 নিয়ে কত প্যারা খাইছি। এই পানি নিয়ে দুনিয়ার আলোচনা এই পঞ্চম অধ্যায়ে, আয়তন, ঘনত্ব। সো প্রথমে একটু পঞ্চম অধ্যায় ফিজিক্স, পঞ্চম অধ্যায়, নট কেমিস্ট্রি। সো এখন দেখি গ্যাসীয় পদার্থ অথবা বায়বীয় পদার্থের ক্যারেক্টারিস্টিক গুলা। সো এখন গ্যাসীয় পদার্থ দেখি, এরা এক একটা থেকে অনেক দূরে দূরে অবস্থান করছে না? তো এখানে নির্দিষ্ট ভর বলতে গেলে আছে, বাট জায়গা দখল করে না, যেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওকে? যেমন বলতে গেলে এই তিনটাই নির্দিষ্ট ভর আছে। পার্থক্য দেখতে গেলে এরা হচ্ছে যে জায়গা দখল করে না, আর এদের নির্দিষ্ট কোনো আয়তনও নেই। এরা বিভিন্ন জায়গায়, এক জায়গায় ধরো গ্যাস একটা পাত্রের মধ্যে রাখলা, এরা কিছুক্ষণ পর দেখবে বাতাসে পরিবেশের সাথে মিশে যাবে। সো উদাহরণ হিসেবে এটা নিতে পারো। এরও নির্দিষ্ট ভর রয়েছে। আর এদের কোনো নির্দিষ্ট আয়তন নেই। আচ্ছা, এবার 3 নাম্বারটা যদি আসি, এরা হচ্ছে যে এদের নির্দিষ্ট কোনো আকার নেই। তাহলে এখানে বলতে পারি কঠিন পদার্থের নির্দিষ্ট আকার রয়েছে, যেহেতু এটা জড় বস্তু, এদের অণুগুলো একটার সাথে একটা লাগানো থাকে, যেহেতু এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে না। সো আমরা বলতে পারি এদের কোনো আকার নেই। এখানে একটা বৈশিষ্ট্য লিখতে ভুলে গেছিলাম। সো এই আকার নেই না আকার আছে, মানে নির্দিষ্ট একটা জায়গায় রাখলে সেটি আকার ধারণ করে, ওকে?
এবার যদি আসি কি তরল পদার্থ পানি ধরো যে কোনো একটা পাত্রে রাখলে অথবা একটা একটা ডেক্সিতে রাখলে অথবা যে কোনো একটা জায়গায় রাখলে ওই আকার ধারণ করে। সো এর পার্থক্য যদি আসি, সো এখানে তরল পদার্থে কোনো নির্দিষ্ট আকার নেই, কঠিন পদার্থে যেরকম নির্দিষ্ট আকার রয়েছে এর কোনো নির্দিষ্ট আকার নেই। সো বলতে পারি 4 নম্বর পয়েন্ট, এদের কোনো নির্দিষ্ট নিচে কি দেখা যাচ্ছে? আম্মাস্তে কথা বলো। কি নিচে দেখা যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে না, নিচে এটা নেই। আচ্ছা, আচ্ছা 4 নাম্বার নির্দিষ্ট আকার নেই। সো এখন তরলে যদি নির্দিষ্ট আকার নেই, বায়বীয় তো আরো দূরে, অণুগুলো আরো দূরে অবস্থান করছে, তাহলে এদের নির্দিষ্ট আকার কেমনে থাকবে বলো? এরা পরিবেশের সাথে মিশে যাবে কোনো খোলা পাত্র, এটা খোলা পাত্রের কথা বলতেছি, নট বদ্ধ পাত্র। বদ্ধ পাত্রের বিষয়টা আলাদা, এগুলো পরে জানবা। খোলা পাত্রে যদি দেখি এদের কোনো নির্দিষ্ট আকার নেই। সো এই কয়েকটা বৈশিষ্ট্য যদি মাথায় রাখো, সো বেসিকটা জানতে পারবা। ওকে, এইগুলোই বৈশিষ্ট্য, আর এর চেয়ে বেশি কিছু নয়, বায়োগুলো এখানে দেখতে পারবা। দাঁড়াও, হেডলাইনটা লিখে নিই তো। আচ্ছা, এবার আসি কণার গতিতত্ত্ব। এবার কণার গতিতত্ত্বে যদি আসি, তিনটা আমরা তো জানলাম যে কঠিন, তরল আর বায়বীয়, 3 ধরনের পদার্থ রয়েছে, আর কোনো পদার্থ নেই। আরেকটা পদার্থ অবস্থা আছে প্লাজমা, এগুলা পরে পড়বা। সো কণার গতিতত্ত্বে যদি আসি, গতিতত্ত্ব মানে এটা কি? যেমন কণা বললাম, অণু আছে, অণুগুলার যদি আমরা তাপশক্তি প্রদান করি, এরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে থাকবে, অথবা তাপশক্তি প্রদান না করলে এদের একটা গতিশক্তি থাকে, বিদ্যমান থাকে। এর মধ্যে যেমন কঠিন পদার্থের গতিশক্তি কম, বলতে গেলে কম। যেমন কঠিন পদার্থের কণাগুলো কিরকম থাকে? একটার সাথে একটা লাগানো থাকে, দৃঢ়ভাবে আকর্ষণ থাকে। আমি কিছুক্ষণ আগে চিত্র দিয়ে দেখাইছিলাম, যেমন দেখো, যেমন এগুলা একটার সাথে একটা লাগানো। সো এদের গতিশক্তি অবশ্যই কম হবে, অবভিয়াসলি কম হবে, কারণ একটার সাথে একটা লাগানো, এদের অনেক তাপ শক্তি লাগবে এদের গতিশক্তি বাড়ানোর জন্য। প্রথমে আমরা তাহলে এগুলা পরে দেখাবো, তাহলে আগে লিখে নিই কঠিন তিনটা এই পদার্থের অবস্থাগুলো লিখে নিই। কঠিন, তরল এন্ড বায়বীয়। একে আমরা গ্যাসীয় বলতে পারি, অথবা গ্যাসীয়। এবার গ্যাসীয়। এই তো, এবার চিত্র আকারে যদি দেখি, কঠিন পদার্থ কিভাবে থাকে? একটার সাথে একটা লাগানো থাকে না? এই তো, এগুলা একটার সাথে একটা কণাগুলা দৃঢ়ভাবে আকর্ষণ থাকে। আর যদি এবার তরল পদার্থের অণুগুলো চিন্তা করি, সো একটু করে হালকা করে জায়গা থাকে, মানে কঠিন পদার্থের তুলনায় এদের খালি জায়গা বেশি থাকে, হালকা হালকা দূরে অবস্থান করে। আবার যদি বায়বীয়তে আসি, বায়বীয়গুলো একটু অনেক দূরে অবস্থান করে, ছড়িয়ে ছিটিয়ে থাকে পরিবেশের মাঝে, যেমন একটা এখানে, একটা এখানে, একটা মাঝখানে, একটা এখানে। এখন আমরা তিনটায় কণার গতিতত্ত্ব মানে কি, কণাগুলোর ভিতরে যে গতিশক্তি প্রদান হয়, মানে এখানে ধরো আমরা তাপ দিলাম, এটা একটার সাথে একটা দৃঢ়ভাবে আকর্ষণ না, দেখাই যাচ্ছে আমি কি বলে লিখছি, দৃঢ়ভাবে আকর্ষণ। সো এখন যদি তাপ শক্তি প্রদান করি, তো এদের গতিশক্তি কিরকম হবে? অবভিয়াসলি কম হবে, কারণ এরা দৃঢ়ভাবে আকর্ষিত আছে। সো এদের বেশি তাপ শক্তি লাগবে এর গতিশক্তি বাড়ানোর জন্য। একটা নির্দিষ্ট পরিমাণে তাপ শক্তি তিনোটাকে প্রদান করলাম, ওকে, তিনোটাকে প্রদান করলাম। এটা যেহেতু অনেক কাছাকাছি অবস্থিত, তাই এদের কি হবে, গতিশক্তিটা বেশি, মানে কম হবে। এদের তুলনায় এবার যদি তরল পদার্থে আসি, এর তুলনায় অবশ্যই এদের গতিশক্তি বেশি হবে, কারণ দেখো
দেখো এখানে কি বলতাম, এখানে যেহেতু ফাঁকা স্থান বেশি, এই একটা অণুর সাথে একটা অণুর ফাঁকা স্থান বেশি, সো আমরা বলতে পারি এর তুলনায় এর গতিশক্তি একটু বেশি হবে। তাহলে তোমরা লিখতে পারো গতিশক্তি হালকা বাড়বে। ওকে, হালকা বাড়বে। এবার বায়বীয়তে যদি আসে, এর হচ্ছে যে অনেক জায়গা, মানে একটা অণুর সাথে আরেকটা অণুর বহুত তফাৎ, মানে তোমার নানা বাড়ি থেকে দাদা বাড়ি পর্যন্ত তফাৎ। সো এদের যদি তাপ দিই, হালকা কি বেশি গতিশক্তি লাভ হবে। অলরেডি এরা অনেক দূরে দূরে অবস্থান করছে যেহেতু, তাহলে গতিশক্তি এদের বাড়বে, আরো বাড়বে। তার মানে আমরা কি বুঝতেছি, তাপ শক্তি যত বাড়বে গতিশক্তি তত কমবে। সো আমরা বলতে পারি এটা কঠিন একটা, যদি গ্রেটার দেন লেস দেনের যদি একটা পন্থা হিসেবে মনে রাখতে পারো, সো কঠিনের গতিশক্তি সবচেয়ে কম, তাহলে একটু বেশি, বায়বের সবচেয়ে বেশি। ওকে, তাহলে গতিশক্তি এগুলো একটা বেসিক ধারণা দিলাম, বাকি বিস্তারিত যদি পরে ক্লাসে সুযোগ হয়, বেঁচে থাকে যদি, তাহলে এগুলো পরে ক্লাসে দেখা যাবে। আসসালামু আলাইকুম।